গত জুমার দিন, গত শুক্রবার আপনারা দেখেছেন দিল্লিতে জুমার নামাজের সময় ওই যে পুলিশ অফিসার ছিল, আপনি আমাকে বিবেক দিয়ে বলেন ওর হিম্মত বা সাহস কি করে হলো? এ ইন্ধন কে জুগিয়েছে? যদি ওর পোশাক, পুলিশের খাকি পোশাক যদি ওর পছন্দ না ছিল, তাহলে আরএসএস-এর হাফ প্যান্ট বারমুন্ডা পরে ওর পুলিশের চাকরি করা উচিত ছিল। ভারতবর্ষ কি কারোর বাপের দেশ পেয়েছো নাকি? মগের মুলুক পাইছো? আপনারা সবাই জানেন ভারতবর্ষ এমন একটা সংস্কৃতির মানুষ এখানে বসবাস করে যেখানে সব রঙের, সব বর্ণের, সব কালারের, সব ভাষা, সব ধর্মের মাল্টিমিডিয়া মানুষ পাবে। আমরা যদি পশ্চিমবঙ্গের মানুষ যদি আমরা হিসাব করি, দুর্গা পূজা হয় না? জবাব দিবেন ভাই আমার কথায়। দুর্গা পূজা হয় না? বহু দুর্গা পূজার মণ্ডপ বা প্যান্ডেল রাস্তার এক অংশকে অবরোধ করে রাস্তার উপরে কি প্যান্ডেল হয় না? এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, এটা আমাদের কথা বলে না, বাংলার সংস্কৃতি। পূজার মণ্ডপ হয়, পূজা পাঠ রাস্তার উপরেও অর্ধেক রাস্তা প্যান্ডেল করে, কারণ যখন প্যান্ডেল করার প্যাসেজ থাকে না, রাস্তার উপরেই প্যান্ডেল করে পূজা পাঠ করে। কোনোদিন মুসলমান বাধা দেয়? কথা বলেন না কেন? কোনোদিন লাথি বেড়ে তারায়? বাংলার প্রশাসনও এ কাজ করেনি, আমার সোনার বাংলার প্রশাসন। আপনারা জানেন কলকাতার একটা রাস্তার নাম হলো রেড রোড, চেনেননি? যেখানে মুসলমান তার ঈদ ও কুরবানির নামাজ আদায় করে, জানেন? এবং ওই রেড রোডেতেই 15ই আগস্ট, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সমস্ত কুচকাওয়াজ ওই রেড রোডেই অনুষ্ঠিত হয়। ঠিক বলছি না ভুল? যদি ঠিক না বলে থাকি আজকে বলছি, এরপরে খবর নেবেন, ঠিক না ভুল তখন জেনে যাবে। তারপরে দুর্গা উৎসব যখন হয়ে যায়, বিজয় উৎসব যখন পালন করা হয়, সেই দিনকে ওই রেড রোডেই প্যান্ডেল করে সমস্ত পূজা কমিটিদের বিজয়া উৎসব পালিত হয় ওই রেড রোডেতেই। এটাই হলো ভারতবর্ষের সংস্কৃতি। যে রোডে মুসলমানের নামাজ হবে ওই রোডেতেই সরকারের কুচকাওয়াজ 15ই আগস্ট, 26শে জানুয়ারি হবে। ওই রাস্তাতেই প্রয়োজন পড়লে হিন্দু ভাইদের বিজয়া উৎসব হবে। এর নাম সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। আর এই ভারতীয় সংস্কৃতি, এটা ভারতবর্ষের সংবিধান দিয়েছে, কারোর বাপের কোনো তৈরি করা এটা আইন নয়। এটাকে চেনেন? কিসের? জোরে বলেন। হ্যাঁ, এখন আমাদের হাতে অস্ত্র অন্য কিছু নয়। ভারতবর্ষের এই জালিমদের মোকাবেলা করতে গেলে, এই হিংসকদের মোকাবেলা করতে গেলে, দেশ বিরোধী কাজ করছে যারা, দেশের বিরুদ্ধাচরণ করে যারা, একটা ধর্মের মানুষের উপরে বারংবার একটার পর একটা টার্গেট করছে যারা, তাদের মোকাবেলা করার জন্য চরমতম যেটা অস্ত্র
তার নাম হলো ভারতবর্ষের সংবিধান। আমি বারবার একটা কথা বলি, সংবিধান কোনো খেলনা নয়, সংবিধান কোনো ঠুনকো নয়। ভারতবর্ষের যদি আপনার রাষ্ট্রপতিও যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। উপরাষ্ট্রপতি যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। প্রধানমন্ত্রী যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। মুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে। সুপ্রিম কোর্ট ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে। হাইকোর্ট যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। সিভিল কোর্ট যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। জজ কোর্ট যদি ভুল করে, সংবিধান তাকে পথ দেখাবে। ডিজি, আইজি, এসপি, ডিসিপি, সিপি, ডিএসপি, আইসি, ওসি, আইজি, ডিআইজি, ডেপুটি, অ্যাসিস্ট্যান্ট, সুপারিনটেন্ডেন্ট, অ্যাডিশনাল, বিডিও, পঞ্চায়েত প্রধান, সর্ব রকমের সর্ব স্তরের যারা দায়িত্বশীল, নিজ দায়িত্ব পালন করার জন্য, সেটা এডিএম, এলআর হোক, ডিএম হোক, চেয়ারগুলো দখল করে রেখেছেন যারা, সবাইকেই জানতে হবে ভারতবর্ষের সংবিধান এমন একটা কিতাব, কেউ যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। ভারতবর্ষের ধারা নম্বর 21, ধারা নাম্বার 15, ধারা নাম্বার 14, ধারা নাম্বার 31, ধারা নাম্বার 27। যদি বলেন আপনাকে খুলে খুলে প্রত্যেকটা ধারা আমি দেখাবো। আমরাও সংবিধান পড়ি, আমরাও সংবিধানের ছাত্র। আপনি নিজের ইচ্ছা মতন এ দেশ চালাবেন, আপনার দেশের রক্ষক হয়ে, এই দেশের রক্ষকতার দায়িত্ব পালন করছে আপনার নেতৃত্বে যখন, তখন দায়িত্ব তার থেকে আপনার বেশি হওয়া উচিত ছিল। মুসলমান জুম্মার নামাজ পড়তে পড়তে যান কলকাতায়, জুমার দিনে নাখুদা মসজিদ, মুসল্লি টপকে রাস্তায় বেরিয়ে যায়। যান ধর্মতলায় টিপু সুলতান মসজিদ, জুমার নামাজে মানুষ রাস্তায় নামাজ পড়ে। বাংলার প্রশাসন আজও পর্যন্ত শত শত বছর ওই মুসল্লিদের নিরাপত্তা দেয়, যাতে করে তাদের নামাজের ডিস্টার্ব না হয়। এটা আমার বাংলার প্রশাসন। আর যেখানকার প্রশাসন নামাজি মুসল্লিদের ওপরে তার এই নিকৃষ্টতম ঘেলনা অপরাধ, সাজদারত অবস্থায় কি কথা বলে না, জোরে বলেন, এই বুকের পাটা হয় কি করে? কখনো ট্রেনে উঠছো, তোমার ওই ঊর্ধ্বধারী অস্ত্র দিয়ে দিয়েছেন লাইসেন্স প্রাপ্ত। বছরখানেক পূর্বে আপনারা দেখেছিলেন, ট্রেনে উঠে নাম জিজ্ঞাসা করা হয়েছে, যার নাম মুসলমান নামের সাথে ভিড়ে গেছে, একটার পর একটা ফায়ারিং হয়েছে। পরে কি হলো? বলে তার মাথার তার কাটা ছিল। ও তারটা এমনই কাটা ছিল, মুসলমানের নামটা জিজ্ঞাসা করার সময় তারটা কে জুড়েছিল? কথা বলেন, নামটা যখন জিজ্ঞাসা করছেন তখন তারটা কি করে জুড়ল? কখনো মবলিংচিং এর নামে। সবার মূল কারণ হলো একটা জায়গায়, দিল্লির যাদের ষড়যন্ত্রে, যাদের ইন্ধনে, যাদের আঙুলি হেলনে এই কাজ করার ধৃষ্টতা দেখিয়েছে যিনি, আমরা ভারতীয় হিসাবে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে একজন সাধারণ নাগরিক হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন মন্ত্রী এবং শীর্ষ আইন প্রণয়নকারী সুপ্রিম কোর্ট সহ
ভারতবর্ষের প্রশাসনের কাছে আমরা দেশের নাগরিক হিসাবে দাবি রাখলাম, এই রকম অফিসার সাসপেনশন অর্ডার নয়, ডাইরেক্ট অ্যাকশন হওয়া দরকার। কথা বলেন না, তা আওয়াজ দিলেন না কেন? সাসপেন্ড না ডাইরেক্ট অ্যাকশন? জোরসে বলো, ডাইরেক্ট অ্যাকশন। কারণ একটাকে যদি আপনি ডাইরেক্ট অ্যাকশন নেন, অন্য গুলোর সাহস হবে না এই ভারতবর্ষের আপনার সংস্কৃতিকে বিনষ্ট করার, দৃঢ়তা চক্রান্ত করার কোন দুষ্ট মানুষের সাহস হবে না। বারবার যখন ছেড়ে যাবে সুযোগ, তখন বারবার কথা বলে না। এরা জানে টেনশন নাই, এখানে ধরা পড়ে যাব, তার কাটা বলে চালিয়ে দেবে। কি কথা বলে না, তার কাটা বলে চালিয়ে দেবে। বাংলার সংস্কৃতি আপনাকে ভাবতে হবে, এদেশের সংস্কৃতি ভাবতে হবে। উদারতার মন যদি না থাকে, এদেশের মাটিতে সংস্কৃতিকে বিনষ্ট করার চক্রান্ত করবেন না। আপনি পারবেন না, চুপ করে যান। এদেশের মাটিতে এদেশের স্বাধীনতা বহু কষ্টের বিনিময়ে এসেছে, বহু রক্তের বিনিময়ে এসেছে। ওই জন্য আমরা বারবার দাবি করেছি এটা